তখনই উপলব্ধি করলাম রান্নাঘরের ভিতর ঠিক আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে। নিজের থেকে নড়ার শক্তি তখন আমি হারিয়ে ফেলেছি। এমন সময় বুঝতে পারলাম আমার ঘাড়ের ওপর কারোর বরফ শীতল নিঃশ্বাস পড়ছে। ঘাড় ঘুরিয়ে তাকাতে যা দেখলাম, ওয়েলকাম ব্যাক। ভূতকথার 48তম এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। ভূতকথা এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। এখন থেকে আমাদের সমস্ত ঘটনা তোমরা স্পটিফাইতেও শুনতে পাবে। তাই এবার থেকে গল্প নয়, হবে ভৌতিক ঘটনার আড্ডা। কেমন আছো শ্রোতা বন্ধুরা? আশা করছি নতুন বছরে তোমরা সবাই খুব ভালোই আছো। যাই হোক, ভূতকথার পরিবেশনা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আজ অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ কিছুদিন ধরেই দেখছি তোমরা নতুন কোনো ঘটনা আমায় পাঠাচ্ছ না, তাই দেরি কেন, ঝটপট লিখে ফেলো তোমাদের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। ঘটনা পাঠানোর ঠিকানা তোমাদের সকলের তো জানাই আছে, তবুও আরও একবার বলে রাখি, আমায় ঘটনা পাঠাতে মেল করো bhutkotha@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে। দুটোর লিঙ্কই তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এবার সোজা আজকের ঘটনায় আসি। এই ঘটনাটি আমায় পাঠিয়েছে আমাদের ফেসবুক বন্ধু জিৎ রয়। আমায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো বাপিদা, আমি জিৎ রয়, ভূতকথার একজন নিয়মিত শ্রোতা এবং তোমার কণ্ঠের একজন গুণমুগ্ধ ভক্ত। অনেকদিন ধরেই ঘটনা লিখব ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে উঠছিল না। অবশেষে আজ লিখেই ফেললাম। যেই ঘটনার কথা আজ তোমাদের সাথে শেয়ার করছি সেটা গত মাসেই আমার এক নিকট আত্মীয়ের কাছ থেকে শোনা সম্পূর্ণ সত্য ঘটনা। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা তোমাদের উপর ছাড়লাম। যেমনভাবে শুনেছি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করলাম। ঘটনাটি প্রায় 10 বছর আগের ঘটনা। তখন আমি কলেজে পড়ি। পুজোর ছুটিতে বাড়িতে ফার্নিচারের কাজ চলছিল। আমাদের পুরনো বিশ্বস্ত কাঠমিস্ত্রি লালুদা একদিন একটা সেগুন কাঠের ডাইনিং টেবিলের খোঁজ আনে। ছোট থেকে কোনোদিনই বাড়িতে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস ঢুকতে দেখিনি, তাই প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও টেবিলটা দেখার পর বাবার পছন্দ হয়ে গেল। আসল সেগুন কাঠের, বেশ ভারী, খুব সুন্দর দেখতে টেবিলটা। দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন করে রাখা হয়েছে। লালুদাকে জিজ্ঞেস করে জানা গেল তার কোনো এক পুরনো খদ্দের গত মাসে কিনেছিল ফোনে একটা অ্যাড দেখে, কিন্তু তার ফ্ল্যাটটা ছোট আর টেবিলটা বেশ খানিকটা বড় হওয়ায় অসুবিধা হচ্ছে, তাই কিছুটা কম দামে হলেও বিক্রি করে দিতে চাইছে। এরপর বাবার কথা বাড়ায়নি। দিন দুয়েক পর টেবিলটা বাড়িতে আসে, ব্যবহারও হতে থাকে। কিন্তু কোনো নতুন জিনিস বাড়িতে আসলে যে অনুভূতিটা থাকে, এক্ষেত্রে সেরকম তো একদমই হলো না, বরং টেবিলটা আসার পর থেকেই একটা খারাপ অনুভূতি হতে থাকতো। বাড়িতে ছোটখাটো দুর্ঘটনা, জিনিসপত্র ভাঙা, খারাপ খারাপ স্বপ্ন দেখা, শরীর খারাপ হওয়া, টুকটাক কিছু না কিছু লেগেই থাকছিল। এর কিছুদিন পর থেকে ঘটতে শুরু করলো কিছু অলৌকিক ঘটনা। আমাদের ফ্ল্যাটের ডাইনিং রুমে একটা পিতলের দোলনা ছিল। নতুন আসা ডাইনিং টেবিলটা ঠিক তার পাশেই জায়গা পেল। রবিবার দুপুরে খাওয়ার পর ওই দোলনাতে শুয়ে টিভি দেখছিলাম। কখন চোখ লেগে গেছিল জানি না, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি দোলনাতেই শুয়ে আছি, কিন্তু জেগে। শীতের বিকেলের অন্ধকার ঘরে নেমে এসেছে, আর সেই আলো আধারিতে ডাইনিং টেবিলের পেছনে কালো শাড়ি পরিহিত এক মহিলা দাঁড়িয়ে আছে। ঘোমটাতে পুরো মুখটাই ঢাকা। আমি কিছু বুঝে ওঠার আগেই সে হঠাৎ চেঁচিয়ে উঠে দৌড়ে এসে আমার বাঁ কাঁধে ধাক্কা মেরে দোলনা থেকে ফেলে দিল। এই পর্যন্ত সব ঠিক ছিল। মানুষ স্বপ্ন দেখতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ঘুম ভাঙল সত্যিকারও ধাক্কাতে দোলনা থেকে পড়ে গিয়ে। প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বাঁ কাঁধের কাজটা সত্যিই ব্যথা করছে। না ওঠার জোর আছে, না চেঁচানো। চোখ খোলার সাহস পর্যন্ত হলো না। টিভি চলছিলই, গানের আওয়াজ কানে আসছিল, তাই স্বাভাবিক হতে খুব বেশি সময় লাগলো না। উঠলাম, আলো জ্বালালাম, জল খেলাম। বাথরুমে গিয়ে মুখে জল দিয়ে একটু স্বাভাবিক হতেই মায়ের কাছে গিয়ে সমস্তটা বললাম। মা শুনে বলল, আজে বাজে সিনেমা দেখবি তো, এইসব স্বপ্ন তো দেখবেই। বসে ভাবতে লাগলাম, সত্যিই কি স্বপ্ন কি এতটাই জলজ্যান্ত পরিষ্কার হয়? মা বলল ঠিকই যে বাস্তব না, কিন্তু আমি জানি যে ওটা স্বপ্ন ছিল না। এই ঘটনার পর ঘরে একা থাকাকালীন আর কোনোদিন দোলনায় বসিনি। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। দিনটা ছিল বড়দিনের ঠিক 2 দিন পর। সেদিন সকাল থেকে শীত পড়ছে জাঁকিয়ে, আবার দুপুর থেকে বৃষ্টি।
সন্ধ্যের মুখে কাঁপতে কাঁপতে গেলাম রান্নাঘরে কফি বানাতে। জল ফুটছে, এমন সময় কারেন্ট চলে গেল, আর সেই মুহূর্তেই কানে এলো ডাইনিংয়ে কেউ নুপুর পরে হাঁটছে। আমি রান্নাঘর থেকে তাকাতেই সোজাসুজি চোখ পড়ল ডাইনিং টেবিলটা। দেখলাম সাদা ধোয়ার মতো কিছু একটা টেবিলটা চারপাশে ঘুরছে, আর নুপুরের শব্দটাও ওখান থেকেই আসছে। এই দৃশ্য দেখার পর আর চোখ খুলে রাখতে পারলাম না। পাথর হয়ে ওখানেই দাঁড়িয়ে পড়লাম, আর শুনলাম আওয়াজটা আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে। পরক্ষণে উপলব্ধি করলাম রান্নাঘরের ভিতর ঠিক আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছে। নিজের নড়ার শক্তিও তখন আমি হারিয়ে ফেলেছি। এক একটা সেকেন্ড এক একটা মিনিটের সমান মনে হচ্ছে। কতক্ষণ ওই জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম জানি না। মায়ের গলার আওয়াজে সাহস পেলাম। তাকিয়ে দেখলাম মা মোমবাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তারপর যতক্ষণ রান্না করেছিলাম মাকেও ঠাই দাঁড় করিয়ে রেখেছিলাম। সেদিন রাতে আমার প্রচন্ড জ্বর আসে, কিন্তু তাও এই ঘটনার কথা আর কাউকে বলিনি, কেউ বিশ্বাস করবে না বলে। তারপর একদিন সন্ধ্যাবেলা বাড়িতে কেউ ছিল না। বিছানায় শুয়ে টিভি দেখতে দেখতে চোখটা লেগে যায়। কলিং বেলের শব্দে ঘুমটা ভাঙে। মা এসে গেছে ভেবে নিচে গেট খুলতে গিয়ে অবাক হলাম। গেটের বাইরে কেউ নেই, পুরো গলি ফাঁকা। আর বাড়ির মেন গেট সেটা তো ভিতর থেকে বন্ধ। তো সেই গেট খুলে কেউ ভিতরে ঢুকে কলিং বেলটা বাজাবে কিভাবে? ভুল শুনেছি ভেবেই আর দাঁড়িয়ে না থেকে উপরে উঠে আসছিলাম। কিছুটা উঠেই থমকে দাঁড়ালাম। কানে এলো সেই নুপুরের শব্দ, আর সঙ্গে দোলনার ক্যাচ ক্যাচ আওয়াজ, যেন কেউ দোলনায় বসে দোল খাচ্ছে। সত্যি বলতে কি, বারবার এরকম ঘটনা ঘটতে থাকায় আর সাহস হলো না যে দেখতে যাব যে আওয়াজটা কোথা থেকে আসছে বা কেন আসছে। পারলাম না যেতে। ঘরের ভেতর গিয়ে ফোনটা পর্যন্ত নেওয়ার চেষ্টা করলাম না। সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই মনে পড়ল যে বাড়ির কলিং বেলটা তো অনেকদিন যাবৎ খারাপ হয়ে আছে, সেটা হঠাৎ বাজবে কিভাবে? আর সময় নষ্ট করলাম না, যত তাড়াতাড়ি সম্ভব নেমে গেলাম নিচে। মেন গেট খুলে বাইরে বেরিয়ে বাড়ির নিচে ঘোরাফেরা করতে লাগলাম। এর কিছু সময় পর মা ফিরতে মাকে সবটা খুলে বললাম। কথা বলে জানতে পারলাম বাবা মাও গত কয়েকদিন হলো কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখেছে, কিন্তু আমি ভয় পেয়ে যাব বলে আমায় কিছু জানানো হয়নি। এরপর মা বাবাকে ফোন করে। বাবা বলে যতক্ষণ না অফিস থেকে ফিরছি ততক্ষণ যেন আমরা নিচেই থাকি। বাবা অফিস থেকে ফেরেন লালুদাকে সঙ্গে নিয়ে। সেই রাতেই সেই ডাইনিং টেবিলের সাথে দোলনাটিও খুলে বাড়ির বাইরে বের করে রাখা হয়। পরদিন সকালে লালুদা ওই টেবিল আর দোলনাটা নিয়ে যায়। নেওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। সারা রাত বাড়ির বাইরে পড়ে থাকলেও টেবিলটার উপর এক ফোঁটা ধুলো, নোংরা বা গাছের পাতা পর্যন্ত পড়ে নেই। দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। বাবা তার বিনিময়ে কোনো টাকা নেননি। এরপর আর বাড়িতে কোনো অঘটনও ঘটেনি। এর বেশ কিছুদিন পর বাবা মায়ের সাথে এই বিষয়ে কথা বলে বুঝতে পেরেছিলাম যে তারাও আমার মতো বেশ কিছু অলৌকিক বা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সো কেমন লাগলো আজকের ঘটনা? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, ভূত কথাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থেকো।